প্রিয় ভট্টাচার্য বললেন যে সরকারের দম ফুরিয়ে এসছে, ফুরিয়ে গেছে। তো ফুরিয়ে গেলেও ওই যে শেষ তো প্রতি ভরাট জ্বলে ওঠে, এরকম কি না? মানে আজকে সারাদিনে আমি না হলেও 10-15 জায়গা থেকে ফোন পেয়েছি, সবাই শুধু বলে ভাই নির্বাচনটা কি মনে হয় হচ্ছে না। মানে কেন এই নির্বাচন কমিশন কি এই আস্থা তৈরি করতে পারে না? এবং এটার কোনো উত্তর নাই। যদি জিজ্ঞেস করি যে কেন হবে না নির্বাচন, না হওয়ার কি আছে, এটা বলতে পারে না। বলতে এটা জানি না, কিন্তু নির্বাচন মনে হচ্ছে না। এইটা কেন? এই অবিশ্বাস, অনাস্থা, এই পরিস্থিতি কেন হচ্ছে? এই পরিস্থিতিটা হয়েছে কি, আসলে নির্বাচন কমিশন বলেন অথবা সরকার বলেন, এদের উভয়েরই বিভিন্ন কর্মকাণ্ড মানুষের মধ্যে এক ধরনের অবিশ্বাস তৈরি করেছে। তারা নানা ধরনের কথাবার্তা বলছেন, যে সমস্ত কথাবার্তার আসলে কোনো মানুষকে আশাবাদ, মানুষ তারা সন্দেহ করে। যেমন ধরুন কতগুলি বিষয় নির্বাচন কমিশন এক একটা কাজ করছে, নির্বাচন কমিশন নিজেই বলছেন যে গণভোট করছে না, গণভোটের পক্ষে বা বিপক্ষে প্রচারণা চালানো যাবে। আমি আজকেও একটা সরকারি ব্যাংকে গিয়েছিলাম, সেখানে যেও আমি দেখলাম গণভোটে হা ভোট দিন এর পক্ষে প্রচারণা চলছে। সরকার চালাচ্ছে, সরকারি ভাবে চালানো হচ্ছে, সরকারি বিভিন্ন অফিসে এখনো সে প্ল্যাকার্ড ঝুলছে। তাহলে মানুষ দেখতেছে ওরা যা বলে তা আসলে করে না। আবার ধরেন সরকারের এই যে আপনার প্রেস সেক্রেটারি যিনি আছেন, প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি, তিনি আরো আগে বলেছেন যে এবারে নির্বাচনে ফলাফল ঘোষণা করতে দেরি হতে পারে। কেন দেরি হতে পারে? কোনো লজিক নাই। ওনারা যে লজিকটা দিচ্ছেন, এই লজিকটা একেবারেই ধোপে টেকে না। উনি বলেছেন যে 2টা ব্যালট পেপার থাকবে, কাজে অনেক ভোট হবে। ভাই এটা তো আমাদের যে স্থানীয় নির্বাচনগুলি যেগুলো হয়, আপনার ইউপি নির্বাচন বলেন, সিটি কর্পোরেশন নির্বাচন বলেন, অথবা পৌরসভা নির্বাচন বলেন, এই নির্বাচন ব্যালট থাকে 3টা। একটা হলো আপনার মেয়র, আরেকটা হলো সংরক্ষিত আসন, আরেকটা হলো কমিশনার বা মেম্বার। তো সেটা কি একই দিনে ফল হয় না? হয়তো ওটা হতে পারলে এটা হতে পারবে না। ভোট কেন্দ্র তো একই রকম থাকে। তো আর তারও চেয়ে বড় কথা, যে নাকি সবচেয়ে আপনার আমি মনে করি যে খুবই অ্যালার্মিং কথা, যেটা এটা হলো নির্বাচনে ভোট গণনা দেরি হতেই পারে, কিন্তু সেই দেরি হবে কি হবে না, সেই ভবিষ্যৎবাণী অথবা আগাম সেই ঘোষণা যদি দিতে হয়, তাহলে নির্বাচন কমিশন দিবে। প্রেস সেক্রেটারি কেন? প্রেস সেক্রেটারি তো এখতিয়ারের মধ্যেই পড়ে না। এবং প্রেস সেক্রেটারি তো বটেই, উনি যার প্রেস সেক্রেটারি, সেই প্রধান উপদেষ্টাও এই কথা বলতে পারেন, তারও এটা বলার এখতিয়ার নাই। কিন্তু হয়েছে কি জানেন, এদের মন মানসিকতা হয়ে গেছে স্বৈরাচারী মন মানসিকতা। এরা হাসিনার সরকার যেভাবে দেশ চালাতেন, শেখ হাসিনা যেভাবে দেশ চালাতেন, এরাও এভাবেই দেশ চালাচ্ছে। শেখ হাসিনা যেমন প্রধানমন্ত্রী থাকা অবস্থাতে এমন এমন কথা বলতেন যা তার এখতিয়ারের মধ্যে পড়ে না, এরাও তাই করছে। এরা মনে করছে যে আপনার সরকার প্রধান, আমরা যা ইচ্ছা তাই বলবো, আমি তো ঈশ্বরের কাছাকাছি। এই যে মানসিকতাটা, এই মানসিকতার কারণে মানুষ এদেরকে বিশ্বাস করে না। কাজে এরা যা কিছু বলে, মানুষ অবিশ্বাস নিয়ে এদের দিকে তাকায়। তো এটা আমাদের জাতির দুর্ভাগ্য। কিন্তু তারপরেও সৌভাগ্য একটা আছে, সেটা হলো এদের দিন ফুরিয়ে এসেছে। যেটা ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, আমি সেই কথাটাই বলি, এদের দিন না ফুরিয়ে এসেছে। এটা ওনার বলা লাগে না, কারণ আজকে হলো আপনার 9 তারিখ ফেব্রুয়ারি, 12 তারিখ ইলেকশন। 13 তারিখ থেকে তো অফিসিয়ালি এরা নাই। তারপরে শুনলাম তারা নাকি আরো 1 সপ্তাহ থাকবে। থাকুক, থাকলে আর কি করবো, আমাদের কপাল, আর 1 সপ্তাহ থাকবে। কিন্তু আমি মনে করি তাদের থাকা উচিত না, তাদের লজ্জা শরম থাকলে যত তাড়াতাড়ি সম্ভব বিদায় নেওয়া উচিত। ভাই, আমরা হেডলাইন করছি আজকে দম ফুরিয়ে আসা সরকার শেষমেশ কি খেলা খেলছে। কারণটা হলো আপনাকে বলি, আমি গতকালকে প্রথম আলো লিড রিপোর্ট আপনি নিশ্চয়ই দেখেছেন যে এই সরকার 1000 কোটি টাকার প্রকল্প, নতুন প্রকল্প নিয়েছে। এক ওয়াসাতেই তারা ঋণগ্রস্ত 20,000 কোটি টাকা ওয়াসা, সেখানেই নতুন শত শত কোটি টাকার প্রজেক্ট গছায় দিচ্ছে। শেষ পর্যন্ত বিডার যিনি প্রধান, তিনি জানাইছেন যে সেই আমেরিকান কোম্পানির সাথে বন্দরের চুক্তিটা হচ্ছে না, কিন্তু এটা তাদের অনাগ্রহে ওই কোম্পানি সময় চাইছে 2 দিন। আমার কাছে একটু রহস্যজনক মনে হয়েছে। এমন কি যে এই দেখতেছে দেশের ভেতরের সেন্টিমেন্ট কি ঘুরে যেতে পারে, এই কারণে এই চুক্তিটা বাতিল হয়েছে। এবং এই সরকার কেন শেষ মুহূর্তে এতগুলো চুক্তি করলো? দম ফোরানো সরকারের এই কাজ করার কি মানে আছে? না, আসলে তো তাদের কোনোই চুক্তি করা উচিত ছিল না। তাদের তো চুক্তি করার কোনো ম্যান্ডেটই নাই।
এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার, এরা কেবল রুটিন কাজগুলি করবে। এদের তো এই ধরনের লং মানে মানে দীর্ঘমেয়াদী যে চুক্তিগুলো আছে, লং টার্ম যে এগ্রিমেন্ট গুলো আছে, তাদের তো এগুলো করার কথা না, করা উচিত না। দেখেন 1.5 বছরের একটা সরকার, তারা সিদ্ধান্ত নিচ্ছে 30 বছরের জন্য একটা পোর্টকে তারা বিদেশি লিজ দিবে। তো যদি 30 বছর পরে, এই 30 বছর দরকার নাই, 2 বছর পরে যদি দেখি যে এই লিস্টটা আমার কোনো লাভজনক হয়নি, আমি কাকে ধরবো? এই যে বিডার যিনি চেয়ারম্যান হয়েছেন, এই ভদ্রলোক তো যুক্তরাজ্যের নাগরিক, ব্রিটিশ সিটিজেনশিপ। সে তো কালকে চলে যাবে, কাজ শেষ করে সে চলে যাবে লন্ডনে। তো তাকে আমি কোথায় পাবো? কাকে আমি ধরবো? কাউকে তো আমি ধরতে পারবো না। কাজে এই লোকগুলি তো আসলে, আমি প্রথমে বলেছিলাম, যারা দ্বৈত নাগরিক তাদেরকে এই ধরনের গুরুত্বপূর্ণ সেন্সিটিভ কাজে নিয়োগ দেওয়াই ঠিক না। ডক্টর ঘুরে ঘুরে এই দ্বৈত নাগরিকদেরকে নিয়ে এসেছে। তো ওনারও কিছুটা মতলব আছে, ওনার কি মতলব বলতে পারবো না, কিন্তু ওটাই মতলব যে দেশের জন্য ভালো না, এটা তো টের পাই। দেখেন, আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি আপনাকে। এই সরকারের আমলে এর থেকে যে সমস্ত প্রকল্প পাস হয়েছে, বিশাল অঙ্কের সমস্ত প্রকল্প পাস হয়েছে, এবং সেই প্রকল্পগুলোর মধ্যে উন্নয়ন প্রকল্প যেগুলো পাস হয়েছে, আমি দেখেছি একটা পত্রিকা দেখলাম, বণিক বার্তা একটা পত্রিকা আমি দেখলাম, উনি যে টোটাল প্রকল্পের 42% প্রকল্প নেওয়া হয়েছে চট্টগ্রাম। এক চট্টগ্রামে 42% প্রকল্প নিয়ে হাতে নিয়েছেন। কেন? ওনার বাড়ি চট্টগ্রাম। বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে একটা সরকার গঠিত হয়েছে। এই সরকারের প্রতিটা পদে পদে বৈষম্য। আমার বাড়ি হলো ময়মনসিংহ, তো আমি একটু কৌতূহলী হলাম যে ময়মনসিংহে কত পার্সেন্ট বরাদ্দ আছে, মানে টোটাল বরাদ্দের প্রতি। আপনি শুনে বিস্মিত হবেন, আপনি চিন্তাও করতে পারবেন না কত। ময়মনসিংহের বরাদ্দ হলো 0.17%। কেন ইমাজিন? আমাদের ময়মনসিংহের প্রতি 1/5 চেয়েও কম। এই হলো ওনার বৈষম্য বিরোধী সরকারের আচরণ। তো এই সরকারকে আমি ভালোবাসবো কি করে? ধরা যাক আমার খুব ইচ্ছা হইলো যে আমি ডক্টর ইউনূস সরকারকে ভালোবাসতে চাই। আপনি আমাকে বলেন না ভাই, যখন আমি দেখবো যে তার এলাকায় বরাদ্দ হলো 42%, আর আমার এলাকায় বরাদ্দ 1%, 1/5 কম, তারপর তো আমার ভালোবাসা আসবে নাকি ক্রোধ আসবে নাকি ঘৃণা আসবে? তো এইটা তো উনি সবার কাছ থেকেই পাচ্ছেন, অবিশ্বাস তো আছে। তো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন যে দম ফুরিয়ে আসছে, এতক্ষণ যে দম কেমন ছিল এটি তো বুঝতে পারি না। আমার মনে হয় যে ডক্টর ইউনূস সাহেবের আমাদের বৃহত্তর ময়মনসিংহের প্রতি কোনো রাগ, ক্ষোভ, ঘৃণা আছে। আমাদের সবাইকে মনে হয় ওনার ফেসিবাদ মনে হয়। মাসুদ ভাই, তারেক রহমান সাহেবের আল জাজিরাতে মন্তব্য, সজীব ওয়াজেদ জয় এবং সাইমা ওয়াজেদ পুতুলকে নিয়ে এক প্রশ্নের জবাবে তারেক রহমান যে মন্তব্য করেছেন, সেই বিষয়ে আমি আপনাকে বলতে জানতে চাই না। উনি যে মন্তব্যটা করেছেন, এর প্রেক্ষিতে দেখলাম এনসিপির ওরা, ইভেন নাসিরউদ্দিন পাটোয়ারি ইলেকশনের মাঠে দাঁড়ায় বলতেছে তারেক কি পুনর্বাসনের অধিকার দিচ্ছে, জনগণ ঠিক করবে সজীব ওয়াজেদ জয় এবং পুতুল রাজনীতি করবে কিনা। তো আসলে কি বাস্তবতা কি যে ইলেকশনের পরেও এই ডক্টর ইউনূস সরকার তার সর্বশক্তি যেমন ব্যয় করেছে আওয়ামী লীগ নিধনে, পরবর্তী সরকারের উপরও এরকম একটা ব্যাপার থাকবে যে দেশ চালাবে নাকি আওয়ামী লীগ দাবড়ায় বেড়াবে? এই সিচুয়েশনই থাকবে বাংলাদেশে? শুনেন, আওয়ামী লীগ দাবড়ায় বেড়ানোর যে মিশন নিয়ে এই সরকার মাঠে নেমেছে, এই মিশন অপ্রয়োজনীয় মিশন আমি মনে করি। এই মিশন ঠিক নয় এই কারণে, যারা আওয়ামী লীগ যারা করতো তারা কি দেশের নাগরিক না? তারা তো দেশের নাগরিক। আপনি একটা কথা মাথায় রাখবেন, গোলাম আজম সাহেব যখন এই দেশে ঢুকলেন জিয়াউর রহমানের আমলে, তখন উনি অফিসিয়ালি এই দেশের নাগরিক ছিলেন না। তারপরে উনি কিন্তু এই দেশে ঢুকেছেন, পাকিস্তানি পাসপোর্ট নিয়ে এই দেশে এসেছিলেন। তারপরে এটা নিয়ে নানা ধরনের মামলা মোকদ্দমা চলেছে, এবং দীর্ঘদিন মামলা লড়ার পর প্রমাণ হয়েছে, বলা হয়েছে যে উনি এই দেশের নাগরিক। জন্মগত নাগরিকত্ব কারো হরণ করা যায় না। যে কাজটা বঙ্গবন্ধু শেখ মুজিব করেছিলেন, উনি অন্যায় করেছিলেন এবং বেআইনি কাজ করেছেন। গোলাম আজম নাগরিকত্ব ফিরে পেয়েছেন। তো এটা হলো জন্মগত অধিকার। বাংলাদেশের মানুষের সংবিধান মানুষকে কিছু জন্মগত অধিকার দিয়েছে। সেই অধিকারগুলির মধ্যে যেমন নাগরিকত্ব আছে, তেমনি বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের রাজনীতি করার অধিকার দেওয়া হয়েছে। সে কার ছেলে কার মেয়ে এটা আমার দেখার ব্যাপার না। কোশ্চেনটা হলো সে এই দেশের নাগরিক কিনা।
যদি সেই দেশের নাগরিক হয় সেটা অন্তত করতে পারবে। তার নাম কি জয়, তার নাম কি পুতুল, তার নাম কি, এটা আমার জানার দরকার নেই রে ভাই। এদেশে জন্মগ্রহণকারী প্রত্যেকটা লোকের রাজনৈতিক অধিকার আছে। এই অধিকার নিয়ে টানাটানি করছে এনসিপির কিছু নাবালক নেতৃবৃন্দ। এরা তো আমি নাবালক বলি, এরা কিছু বোঝে নাকি, গায়ের জন্য সব করতেছে। এরা যে কতটা দেশপ্রেমিক এটা তো আমরা টের পেয়েছি যখন এদেরকে উপদেষ্টা বানানো হয়েছিল। উপদেষ্টা বানানোর পরের মুহূর্ত থেকে সে লুটপাটে ব্যস্ত হয়ে পড়ছে। তার এপিএস যে সেই 300 কোটি টাকা মাইনে দিছে প্রথম 6 মাসের মধ্যে, আমরা দেখেছি রে ভাই। তার সকালে নাস্তা করার জন্য ওয়েস্টিনে যাইতে হয়। আগে আসছিল কি বা পুলিশ স্কুল মাস্টার পুরো এত টাকা পায় কোথায়? এই সমস্ত প্রশ্ন উঠবে না যদি তাদের জোট ক্ষমতায় না যায়। আমি মনে করি এই কারণেই তাদের জোট ক্ষমতা যাওয়া উচিত না। বিএনপি ক্ষমতা গেলে প্রথম তাদেরকে ধরবে যে তুমি তো হিসাব দাও, এত টাকা দিন পাইলে কই, কিভাবে তুমি ওখানে যাও। তো এই সমস্ত বাড়াবাড়ি কোনো ফল ভালো না। বাড়াবাড়ির ফল পৃথিবীতে কোথাও ভালো হয় নাই, এখানেও ভালো হবে না। এটা আমরা আমাদের দর্শকরা দেখলাম কমেন্ট করছে মাসবেদ, এবং আপনি জানেন যে মানুষের সঙ্গে আপনি অনেক কথা বলেন, পাবলিক পারসেপশন তৈরি হয়েছে যে ডক্টর ইউনূস সরকার কোনো বিশেষ দল। আমি সরাসরি বলি যে জামাত ইসলামীকে তারা কোন রকম ছাড় দিচ্ছে, জামাত দ্বারা প্রভাবিত সরকার, তাদেরকে কোন ডিজাইনে তারা ক্ষমতায় আনতে চায়। এবং যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের কথাও শোনা যায়, এই প্রেক্ষাপটটাকে আসলে বাংলাদেশে কোন কাজে পৌঁছাবে বা এরকম কোন মেকানিজম কাজ করছে মনে হয় আপনার? আমি একটা কথা বলি, ইলেকশন ইঞ্জিনিয়ারিং হওয়ার আশঙ্কা আমি উড়িয়ে দিচ্ছি না। এই কারণে বিএনপি তো অনেক আগেই বলেছে যে অনেক জেলার জেলা প্রশাসক হলো জামাতের লোক। তো এটা আবার জামাতও বলেছে অনেক জেলার জেলা প্রশাসক বিএনপির লোক। আমি এটা জানার পর আমি একটু অনুসন্ধান করার চেষ্টা করেছি যে আসলে তারা কারা। আমি দেখেছি যত জেলা প্রশাসক আছে এই 64 জেলা, এরা ম্যাক্সিমামই 25, 26, 27 এবং 28 ব্যাচের বিসিএস। এবং এদের রাজনৈতিক পরিচয় আগে তো এরা সব আওয়ামী লীগ আমলে নিয়োগপ্রাপ্ত, এবং এরা সব তো আওয়ামী লীগের মানে নিজেদেরকে আওয়ামী লীগ বলে একদিন চালাই গেছে। আওয়ামী লীগের ছিল বলে তারা তো প্রমোশন পাইছে, তাই না? 15-17 বছর আওয়ামী লীগের ছিল তারা সবাই। এখন হঠাৎ করে সবাই বলতেছে, এবং তার আশেপাশের লোকজনকে বলছে যে না আমি তো আগে বিএনপি ছিলাম, আমি তো আগে ছাত্র শিবির করতাম। এই সমস্ত পরিচয় দেওয়া তারা নিজেদের একটা দলীয় আনুগত্যের একটা ব্যাপার তারা প্রমাণ করছে এবং প্রকাশ করছে। সবাই এদেরকে চিনে। আমি হিসেব করে দেখেছি 64 জেলার মধ্যে কমপক্ষে 30 থেকে 32টা 33টা হলো আপনার জামাতের। আর এনসিপির সহায়তায় পোস্টিং পাইছে এমন সংখ্যা হলো 20টার মতো, 18, 19, 20 এরকম হবে। আর বাকি 10টা থেকে 12-13টা এটা হলো 10-12টা হলো আপনার বিএনপি। জামাতের বেশি। তো যে কারণে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হতে পারে ইলেকশন ইঞ্জিনিয়ারিং। আমি উড়াই দিচ্ছি না। আবার ওইদিকে প্রেস সেক্রেটারি বলছে যে আমরা ভোট গ্রহণ হতে দেরি হইতে পারে। দেরি কেন? দেরির সময়টাতে, মাঝখানের সময়টাতে কি হবে, একদিন দুদিন কি হবে, যা কিছু হবে ওইটাই ইঞ্জিনিয়ারিং। এই ইঞ্জিনিয়ারিং যদি হয়, যদি জনগণের ভোট যদি উল্টে যায়, মানুষ কিন্তু ঠিকই বুঝবে। এবং আমি মনে করি বাংলাদেশে তখন রক্ত গঙ্গা বয়ে যাবে, নিশ্চিত থাকতে পারেন। যদি ভোটে বিলম্ব হয় অনেক জায়গায় গন্ডগোল হতে পারে, নাও হতে পারে, বাট হতেও পারে। মানুষের মধ্যে সন্দেহ তৈরি হলে মানুষ ছেড়ে কথা বলবে না। আমি আপনার কাছে জানতে চাই, বাংলাদেশের মানুষ তো অনেক আগে থেকে এটা ধারণা যে বাংলাদেশে ইলেকশন হইলে বোধহয় এটা ভারতের একটা প্রভাব থাকে, আমেরিকার প্রভাব থাকে, থাকেও নিশ্চয়ই থাকে। কিন্তু এবার একটা একটু ভিন্ন রকম মনে হচ্ছে, যেখানে ব্রিটিশ হাই কমিশনার সারা কুকের কথা খুব জোর দিয়ে বলা হয়। আমরা যাদের সঙ্গে ভারতের সাংবাদিকদের সঙ্গে কথা বলি আজকে, আপনি জানেন যে এই শোতে গৌতম লাহিড়ী থাকার কথা, উনি ট্রাফিক জ্যামে আটকা আছেন সবশেষ খবর পাওয়া পর্যন্ত। তো তারাও বলে যে সারা কুক ইন্ডিয়াকে কনভিন্স করার জন্য জামাতকে মেনে নাও, জামাত কমফোর্টেবল। আপনি আমি এই প্রশ্ন উত্তরটা দিয়ে আমি চলে যাবো, কারণ আমার জায়গায় যেতে হবে, তারা আছে আমার। সরি, মনে করবেন, আমি দর্শকদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি আপনাকে বলি, হ্যাঁ, ভারত আমাদের নির্বাচনে মাঝে মাঝে প্রভাব বিস্তার করেছে। আগে আমি দেখেছি, আগের সরকার আমলে, আওয়ামী লীগের আমলে ভারতের প্রভাব ছিল, এবং আওয়ামী লীগ সরকারও ভারতকে নানাভাবে সুযোগ সুবিধা দিত, এবং বাংলাদেশের একদম ভোটারবিহীন নির্বাচনকে ভারত কিন্তু এক ধরনের স্বীকৃতি দিয়েছে। কিন্তু এবারের নির্বাচনে আমি এখন পর্যন্ত ভারতের কোনো সরাসরি প্রভাব দেখিনি। আড়ালে অবদালে কিছু হয়েছে কিনা আমি বলতে পারবো না, কিন্তু আমি এখনো দেখিনি। আমি এখনো মনে করি
এবারে নির্বাচনে মানুষ স্বাধীনভাবে ভোট দেবে, কিন্তু ভোটের ফল কি হবে আমি জানি না। ভোটের ফল যদি 30 সেকেন্ড আমি একটা মন্তব্য জানবো শুধু। এবারে নির্বাচনে বোরখা এবং হিজাব খুব আলোচিত দুইটা পোশাক। আপনার 30 সেকেন্ড আপনার কাছে এই ধর্মীয় বিষয়টার একটা খালি মন্তব্য জেনে শেষ করুন। এটা যার যার ব্যক্তিগত পোশাক, কেউ যদি মনে করেন বোরখা পরবো, কেউ যদি মনে করেন হিজাব পরবো, এটা তার ব্যাপার। কিন্তু একটা বিষয় হলো কি, ভোট কেন্দ্রে যাওয়ার পর পোলিং অফিসার এবং যারা ওখানে পোলিং এজেন্ট আছেন তাদের কিন্তু নিশ্চিত হতে হবে যে ভোট দিতে আসছেন তার আইডেন্টিটি। এখন যদি মুখের চেহারা না খুলেন, ভেতরে কে আছে সেটা যদি বুঝতে না পারেন, তাহলে তার আইডেন্টিটি আপনি কিভাবে কনফার্ম হবেন? আমি মনে করি প্রত্যেকটা ভোটারের আইডেন্টিটি কনফার্ম হওয়া উচিত। তাহলে ওনার সিগনেচার মিলাতে হবে, অথবা আমাদের এখানে টিপসই কোনো ব্যবস্থা নাই, থাকলে টিপসই মেলানোর দরকার ছিল, অথবা ওখানে একটা ওই আপনার কি বলে কোনো যন্ত্র থাকা উচিত ছিল যে এই আইডি কার্ডটা যে তার, এটা থাকবে কিনা আমি জানি না। কিন্তু হিজাব এবং মানে আপনার বোরখা পরে এসে নিয়ে যদি তার আইডেন্টিটি কনফার্ম করা না যায়, তাহলে এই ভোট নিয়ে কিন্তু নানা ধরনের স্ক্যান্ডাল হতে পারে। ওকে মাসুদ ভাই, ধন্যবাদ। নিশ্চয়ই আগামী দিনে আবার গৌতম লাহিড়ীর সঙ্গে আপনার শোর একটা বিশেষ ব্যবস্থা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।